নমস্কার, আমি প্রবীর। আজ আবারও চলে এসেছি গত পর্বের যেখানে আমরা শেষ করেছিলাম তার পরের থেকেই আমরা আজ শুরু করব এই নতুন বছরের নতুন বই নিয়ে। আগাম আমরা নিয়ে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর যে গণিতের বইটি রয়েছে আমার হাতে, তারই চতুর্থ পর্ব। এটি চতুর্থ পর্ব, পার্ট 4। এটা হলো কেসি নাগের ম্যাথ ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর নবগণিত, প্রশ্নমালা 1। পৃষ্ঠা 10 থেকে আমরা আজ তুলে ধরব দাগ 28 থেকে 35, অর্থাৎ 8টি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রয়েছে তারই সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরতে চলেছি। তো সেই কারণে গত পর্বগুলি যেভাবে তোমরা সম্পূর্ণরূপে দেখেছো, আজকের ভিডিওটাও ঠিক একই রূপে সম্পূর্ণরূপে দেখো এবং সেই সঙ্গে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো। তো সেই কারণে আমি আমার সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবারও বলবো যে আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটিকে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করো, আর তার সাথে সাথে চ্যানেলটির ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, যাতে করে আরও অন্যান্য বন্ধুবান্ধবরাও আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারে। তোমরা সম্পূর্ণরূপে দেখলে তবেই এই চ্যানেলের রিচ বাড়বে, আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদেরও উৎসাহ উদ্দীপনা আরও বেশি বাড়বে। তো চলো আজ আমরা শুরু করছি এই 28 দাগের প্রশ্ন থেকে। 28 দাগের প্রশ্ন থেকে আমরা সমাধান শুরু করব। তো 28 দাগের প্রশ্নে কি বলা রয়েছে দেখো। বলেছে প্রথম ও দ্বিতীয় বাক্সে একত্রে 400 টাকা আছে, দ্বিতীয় ও তৃতীয় বাক্সে একত্রে 475 টাকা এবং প্রথম ও তৃতীয় বাক্সে মোট 625 টাকা আছে। কোন বাক্সে কত টাকা আছে? তো আমরা এর সমাধান করব এভাবে। প্রথম যোগ দ্বিতীয়, প্রথম যোগ দ্বিতীয় সমান সমান কত না বলা আছে 400 টাকা, অর্থাৎ দুটো বাক্সে মিলে হলো 400 টাকা। প্রথম এবং দ্বিতীয় বাক্স মিলে টাকা আছে 400 টাকা, আর দ্বিতীয় যোগ তৃতীয় সমান সমান 475 টাকা। 475 টাকা। এবার রয়েছে প্রথম যোগ তৃতীয়, প্রথম যোগ তৃতীয় সমান সমান রয়েছে 625 টাকা। 625 টাকা। এবার আমরা এদের যোগ করে নেব। এদের যোগ করলে আমরা কি পাচ্ছি, প্রথম প্রথম মানে দুবার রয়েছে, দ্বিতীয় দ্বিতীয় দুবার, তৃতীয় তৃতীয় দুবার, মানে 2 গুণ প্রথম যোগ দ্বিতীয় যোগ তৃতীয়। এই তিনটে বাক্সকে দুবার করে যোগ করলে আমরা যে টাকাটা পাচ্ছি সেটা হলো 5 আর 5 10 0, 2 আর 7 9 আর হাতে রেখে হবে 10 0, 6 আর 4 10 4 14 আর হাতে রেখে হলো 15, মানে 1500 টাকা। তাহলে তিনটি বাক্সকে দুবার ধরে যোগ করলে পাচ্ছি আমরা আসলে 1500 টাকা। তাহলে যদি একবার যোগ করি, অর্থাৎ প্রথম যোগ দ্বিতীয় যোগ তৃতীয়, এই তিনটে বাক্সতে মোট আছে কত, 2 দিয়ে গুণ ছিল, এখানে 2 দিয়ে, তাহলে কি হবে 1500 ভাজিত 2 এত টাকা সমান সমান 750 টাকা। অর্থাৎ তিনটে বাক্স মিলে
টাকার পরিমাণটা হবে 750 টাকা। এখন আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কি না, বলা হয়েছে কোন বাক্সে কত টাকা আছে। তাহলে লিখব অতএব প্রথম বাক্সে আছে সমান সমান এই 750 বিয়োগ, কারণ এটা তিনটে বাক্সের যোগফল। এখন প্রথম বাক্স এই লাইনগুলোর মধ্যে নেই, এই দ্বিতীয় যোগ তৃতীয় সেখানে রয়েছে কত না 475 ছিল। আমরা তাই 750 থেকে 475 বিয়োগ করব টাকা, সমান 5 কয় দাও 10, 5 দাও 10, 7 রেখে 8 কয় দাও 15, 7 দাও 15, 4 রেখে 5 কয় দাও 7, 2 দাও 7, মানে 275 টাকা। তাহলে প্রথম বাক্সে আছে 275 টাকা। এবার দ্বিতীয় বাক্সে আছে সমান সমান সেই 750 বিয়োগ, এবারে কোন লাইনে দ্বিতীয় নেই এই শেষ লাইনটিতে রয়েছে কত না 625 টাকা, অর্থাৎ প্রথম এবং তৃতীয় মিলে হলো 625। তাহলে 750 থেকে 750 থেকে 625 বিয়োগ টাকা সমান সমান 5 কয় দাও 10, 5 দাও 10, 2 কে 3 কয় দাও 5, 2 দাও 5, 6 কয় দাও 7, 1 দাও 7, অর্থাৎ 125 টাকা। তাহলে দ্বিতীয় বাক্সে আছে 125 টাকা। এবার তৃতীয় বাক্স, তাহলে তৃতীয় বাক্সে আছে সমান 750 বিয়োগ, এবার তৃতীয় বাক্সের উল্লেখ নেই আমাদের এই প্রথম লাইনে, তার মানে 400 টাকা। এবার এখান থেকে আমরা 400 বিয়োগ করব, 400 টাকা সমান সমান কত হবে 4 3 7, মানে 350 টাকা, 350 টাকা। তাহলে আমাদের এই 28 দাগের প্রশ্নের সমাধানে আমরা পেলাম কি না, প্রথম বাক্সে পেলাম 275 টাকা, দ্বিতীয় বাক্সে পেলাম 125 টাকা, আর তৃতীয় বাক্সে পেলাম 350 টাকা। তো এই হলো আমাদের এই চতুর্থ পর্বের প্রথম অঙ্ক, অর্থাৎ 28 দাগের অঙ্কের সমাধান। এরকমই আরও গুরুত্বপূর্ণ 7টি অঙ্ক রয়েছে, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই এই কেশবচন্দ্র নাগের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোর সমাধান আমরা প্রতিটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে ধরছি, তা অবশ্যই তোমাদের অত্যন্ত কার্যকরী হবে। এবং সেই সঙ্গে বলবো প্রত্যেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাব বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। 29 দাগের প্রশ্ন কি রয়েছে? 29 দাগের প্রশ্নে বলা আছে, একটি বালক কোনো পরীক্ষায় ইংরেজি ও অঙ্কে মোট 95, ইংরেজি ও ইতিহাসে একত্রে 105 এবং অঙ্ক ও ইতিহাসে মোট 80 নম্বর পেয়েছে। সে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে? অর্থাৎ আগের অঙ্কটির মতোই আমরা এবার এই অঙ্কটিরও সমাধান করব। তাহলে লিখব ইংরাজি যোগ অঙ্ক মিলে পেয়েছে কত না, পেয়েছে 95। ইংরেজি যোগ ইতিহাস, ইংরেজি যোগ ইতিহাস মিলে পেয়েছে 105। আর অঙ্ক ইতিহাস মিলে, অঙ্ক যোগ ইতিহাস মিলে পেয়েছে 80। এবার ঠিক আগের অঙ্কের মতোই এদের আমরা যোগ করে দেব। এখানে ইংরেজি বিষয়টি দুবার যোগ করা হয়েছে, অঙ্কটিও দুবার যোগ করা হয়েছে, ইতিহাসও দুবার যোগ করা হয়েছে। তাহলে 2 গুণ ইংরাজি অঙ্ক
যোগ ইতিহাস মিলে হলো কত? কত নম্বর হচ্ছে মোট? মোট নাম্বারটা হবে 5 আর 5 10 0, 8 আর 9 17, আর হাতে রেখে হলো 18, 8 হাতে রইল 1, 1 1 আর 1 হবে 2, মানে 280। তাহলে প্রত্যেকটি বিষয়কে দুবার করে যোগ করার কারণে পেয়েছি আমরা 280। তাহলে একবার করে যদি যোগ করতাম তাহলে কত পাবো? তাহলে ইংরাজি অঙ্ক যোগ ইতিহাস সমান সমান এই 280 ভাজিত 2 সমান সমান কত হবে? 14 দুগুণে 28, মানে 140। অর্থাৎ তিনটি বিষয়ে ইংরেজি, অঙ্ক এবং ইতিহাস মিলে পেয়েছে সে 140। এখন আমাদের বার করতে হবে কোন বিষয়ে সে কত পেয়েছে, পৃথক পৃথকভাবে বা আলাদা আলাদাভাবে। তাহলে শুধু ইংরেজিতে পেয়েছে, শুধু ইংরাজিতে পেয়েছে শুধু ইংরেজিতে পেয়েছে সমান কত পেয়েছে? এই 140 তিনটি বিষয়ের যোগফল। এখন যেটিতে ইংরেজির উল্লেখ নেই, অর্থাৎ এই শেষ লাইনে কত না 80, তাহলে এর থেকে আমরা 80 বিয়োগ দেব, সমান সমান পাবো কত? 8 6 14, মানে 60। তার মানে শুধু ইংরেজি বিষয়টির উপর পেয়েছে সে 60 নম্বর। এবার শুধু অঙ্কে পেয়েছে সমান সমান 140 বিয়োগ, এবার কোন লাইনে অঙ্ক নেই? দেখো দ্বিতীয় লাইনে অঙ্ক নেই, কত না 105। তাহলে 140 থেকে 105 বিয়োগ করে দেবো, সমান সমান কত হবে না 35। তাহলে অঙ্কে পেয়েছে ওই ছাত্র 35 নাম্বার। এবার শুধু ইতিহাসে পেয়েছে সমান সমান 140 বিয়োগ, এবার ইতিহাসের উল্লেখ নেই কোন লাইনে? প্রথম লাইনে 95 ছিল ইংরেজি এবং অঙ্ক মিলে, তাহলে এখানে 95 বিয়োগ করব, সমান সমান কত হবে না 5 আর এই 40, অর্থাৎ 45। তাহলে শুধু ইংরেজি বিষয়টিতে ছাত্রটি পেয়েছে 60 নম্বর, শুধু অঙ্ক বিষয়টিতে পেয়েছে 35 নাম্বার, আর শুধু ইতিহাস বিষয়টিতে ওই ছাত্র পেয়েছে 45 নাম্বার। তো এই হলো আমাদের এই 29 দাগের অঙ্কের সমাধান। তো এইভাবে তোমাদের এই দুটো অঙ্ক প্রায় একই, অর্থাৎ 28 এবং 29 দাগের অঙ্ক দুটো একই রকমভাবে আমরা সমাধান করতে পারি। তো চলো এবার আমরা চলে যাব 30 দাগের অঙ্কের প্রশ্ন। দেখো কি রয়েছে, বলছে 7,2, 9, 1 এই অঙ্কগুলি দ্বারা যে সকল সংখ্যা গঠন করা যায় তাদের মধ্যে সর্বাপেক্ষা বড় সংখ্যাটি থেকে সর্বাপেক্ষা ছোট সংখ্যাটি কতবার বিয়োগ করা যায় এবং কত অবশিষ্ট থাকে। তাহলে এই 7,2, 9, 1 অঙ্কগুলি দ্বারা গঠিত বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যা সমান সমান, অর্থাৎ বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কি করব না বড় অঙ্কগুলোকে প্রথমে নিয়ে আসব, 9, তারপর 7, তারপর 2, তারপর 1, এটা হলো বৃহত্তম সংখ্যা। এবার ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান আমরা একে উল্টোভাবে সাজিয়ে লিখতে পারি, সেটা হলো 1, 2, 7 আর 9। এরূপ আরও অনেক অঙ্ক গঠিত হবে, কিন্তু সবচেয়ে বড় বা বৃহত্তম যে সংখ্যাটা হবে সেটা হবে 9,721, এবং সবচেয়ে ছোট যে সংখ্যাটি হবে সেটি হলো 1,279।
এর কোনো ব্যতিক্রম হবে না। এবার বলা হয়েছে যে এই বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যা থেকে এই ছোট সংখ্যাটা কতবার বিয়োগ করা যাবে, অর্থাৎ বিয়োগের সংক্ষিপ্ত যে রূপ সেটা হলো ভাগ। তো আমরা এটাকে ভাগ দেব, অর্থাৎ এই ৯৭২১কে এই ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ১২৭৯ দিয়ে ভাগ দেব। ৭ ১২ ৮৪, ৮ ১২ ৯৬, ৮ দিয়ে চালালে ৮ ৯ ৮ ৭ ৫৬ বেশি হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে আমরা ৭ দিয়ে চালাবো। ৭ দিয়ে চালালে ৭ ৯ ৬৩, ৩ ৭ ৭ ৪৯, ৪৯ আর ৬ হবে ৫৫, ৫ হাতে রইল ৫, ৭ ২ ১৪, ১৪ আর ৫ হবে ১৯, ১৯ ৯ হাতে রইল ১, ৭ ১ ৭ আর ১ হবে ৮, অর্থাৎ ৮৯৯৫৩। এই ৯৭২১ থেকে বিয়োগ দেব। ৩ কয় দাও ১১, ৮ দাও ১১, ৫ একে ৬ কয় দাও ১২, ৬ দাও ১২, ৯ একে ১০ কয় দাও ১৭, ৭ দাও ১৭, অর্থাৎ ৭৬৮, 768, এটা হবে ভাগশেষ। তাহলে ভাগশেষ আর এতবার বিয়োগ করা যাবে, কতবার? ৭ বার। তাহলে ৭ বার বিয়োগ করা যাবে, বিয়োগ করা যাবে। তাহলে উত্তরটা সমাধান আমরা এভাবে লিখব যে বৃহত্তম সংখ্যাটাকে ক্ষুদ্রতম সংখ্যাটা দিয়ে, অর্থাৎ এই ৯৭২১ বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যা, সেই সংখ্যাটাকে এই ১২৭৯ সংখ্যাটা দিয়ে ৭ বার বিয়োগ করা যাবে। আমরা ভাগ করে দেখেছি ৭ বার। আমরা বললাম কি না, বিয়োগের একটা সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। অনেকগুলো বিয়োগ একত্রে যখন আমরা করছি সেটাই হলো ভাগ। তো এখানে ওই জন্য ভাগ করেছি। আমরা কি করলাম না, এই ৯৭২১কে ১২৭৯ দিয়ে ভাগ দিলাম, ৭ বার গেল, তাই ৭ বার বিয়োগ করা যাবে। আর যেটা ভাগশেষ রইল সেটা ভাগশেষ। তাহলে প্রশ্নে বলা ছিল কি না, বলা ছিল যে ছোট সংখ্যাটি কতবার বিয়োগ করা যাবে। এই ছোট সংখ্যাটি তাহলে ৭ বার বিয়োগ করা যাবে এবং কত অবশিষ্ট থাকবে, এই ৭৬৮ হলো অবশিষ্ট বা ভাগশেষ। তো এই হলো আমাদের এই পর্বের তৃতীয় তথা ৩০-এর দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব এই পর্বের চতুর্থ তথা ৩১-এর দাগের অঙ্কে। তো চলো ৩১-এর দাগের প্রশ্ন। ৩১-এর দাগের প্রশ্নে কি বলেছে, এখানে বলছে রাম ও হরির কাছে মোট যতগুলি আম আছে, মধুর তার চেয়ে ২৫টি আম কম আছে এবং হরির কাছে রামের আমের ৩ গুণ আম আছে। তিনজনের মোট আমের সমষ্টি বা তিনজনের আমের সমষ্টি যদি ৯৫ হয়, তবে কার কাছে কত আম আছে? তাহলে তিনজনের কাছে মোট আম আছে মোট ৯৫টি। আর বলা রয়েছে রাম ও হরির কাছে মোট যতগুলি আম আছে, মধুর তার চেয়ে ২৫টি আম কম আছে। মধুর ২৫টি আম কম আছে। হরির কাছে রামের আমের ৩ গুণ আম আছে। রামের আমের ৩ গুণ হরির কাছে আছে। তাহলে আমরা ধরে নেব রামের আমের সংখ্যা। ধরি রামের আম সংখ্যা সমান সমান এক্সটি। তাহলে রামের যদি এক্সটি হয়, কি বলা ছিল না, হরির কাছে রামের আমের 3 গুণ আম আছে। তাহলে অতএব হরির আম সংখ্যা সমান সমান 3 গুণ, অর্থাৎ x গুণ 3 সমান সমান 3xt। তাহলে রাম এবং হরির পেয়ে গেলাম। এখন বলা আছে রাম ও হরির কাছে মোট যতগুলি আম আছে, মধুর তার চেয়ে 25টি আম কম আছে। মধুর 25টি আম কম আছে এদের দুজনের যোগফল থেকে, তার মানে। তাহলে মধুর আম সংখ্যা সমান সমান এই x প্লাস 3x মাইনাস 25 সমান 4x মাইনাস 25টি। 4x মাইনাস 25টি, এটা হলো মধুর আমের সংখ্যা। এখন এই রামের
হরির এবং মধুর যে আম, তিনজনের মোট আম মিলে হলো কত আম বলা আছে? 95টি। তাহলে আমরা এই বীজগণিতের যে সমীকরণটি, সেই সমীকরণটিতে আমরা কিভাবে তৈরি করতে পারি? তাহলে শর্তে লিখব আমরা, শর্তে এখানে সমষ্টি তিনজনের অর্থাৎ x যোগ 3x যোগ 4x মাইনাস 25 সমান সমান 95, বা এখানে একটা x, এখানে তিনটে x, 4টে x আর এই 4টে x, মোট হলো 8টা x অর্থাৎ 8x সমান সমান 25। এখানে রয়েছে কি মাইনাস, অর্থাৎ এখানে সমানের বাঁ দিকে রয়েছে মাইনাস, আমরা সমানের ডান দিকে নিয়ে যাব, অর্থাৎ 95 প্লাস 25 সমান সমান কত পাচ্ছি? 5 আর 5 10, 2 আর 9 11, 1 12, 120টি। তার মানে 8x সমান হলো 120। তাহলে x সমান সমান 120 ভাজিত, এক্ষেত্রে যেহেতু গুণ ছিল 8, এখানে হয়ে যাবে ভাগ। তাহলে 8 15 হবে 120, অর্থাৎ 15। এখানে কে x সমান, তাহলে x সমান সমান হলো 15। এক্সটা কে ছিল? এক্সটা ছিল রাম। তাহলে রামের আম, অতএব রামের আম সমান সমান 15টি। হরির আম, হরির আম সমান সমান 3 গুণ 15 সমান 45টি। আর যদুর আম সমান সমান 4x মাইনাস 25, অর্থাৎ 4 ইন্টু 15 মাইনাস হবে 25, মানে 60 বিয়োগ 25 সমান 5 কয় দাও 10, পাই দাও 10, 2 3 কয় দাও 6, 3 দাও 6, মানে 35টি। তাহলে আমরা পেলাম কি? রামের আম সংখ্যা হবে 15টি, হরির আম সংখ্যা হলো 3 15 45টি, আর যদুর আমের সংখ্যা হবে মোট 35টি। তো এই হলো আমাদের এই 31-এর দাগের অঙ্কের সমাধান। এইভাবে তোমাদের এই অঙ্কটি সমাধান করতে হবে। আমরা মূলত এটা বীজগণিতের ছাঁচে ফেলে এর সমাধান করলাম। তোমরা পাটিগণিতের নিয়মেও এই অঙ্কটির সমাধান খুব সহজেই করতে পারো। তো চলো এবার আমরা চলে যাব এই পর্বের পঞ্চম তথা 32-এর দাগের প্রশ্নের সমাধানে। কি বলছে? বলছে রামবাবু মৃত্যুকালে 22,108 টাকা তার 2 পুত্র ও এক কন্যাকে ভাগ করে দিলেন। কন্যা জ্যেষ্ঠ পুত্র অপেক্ষা 200 টাকা কম পেল, এবং কন্যা ও জ্যেষ্ঠ পুত্র মিলে যত টাকা পেল, কনিষ্ঠ পুত্র একাই তত টাকা পেল। কে কত টাকা পেল? তো এখানে দুটো শর্ত আছে। আমরা প্রথম শর্তে দেখতে পাচ্ছি কি না, কন্যা জ্যেষ্ঠ পুত্র অপেক্ষা 200 টাকা কম পেয়েছে, অর্থাৎ বড় ছেলের চেয়ে তার একমাত্র মেয়ে সে 200 টাকা কম পেয়েছে। তাহলে জ্যেষ্ঠ পুত্র কত পেয়েছে সেটা ধরে নিচ্ছি। ধরি জ্যেষ্ঠ পুত্র পেয়েছে সমান সমান x টাকা। তাহলে জ্যেষ্ঠ পুত্র যদি আমাদের x টাকা পেয়ে থাকে, তাহলে কি না কন্যা তার চেয়ে 200 টাকা কম পাবে। অতএব কন্যা পাবে সমান সমান x মাইনাস 200 টাকা। এটা কন্যার টাকা। এখন আরও একটি শর্ত রয়েছে, সেখানে বলেছে কন্যা এবং জ্যেষ্ঠ পুত্র মিলে যত টাকা পেল, কনিষ্ঠ পুত্র একাই তত টাকা পেল। তাহলে কনিষ্ঠ পুত্র পাবে বা পেয়েছে কত না এই দুজনের যোগফল, অর্থাৎ এখানে বড় ছেলে বা জ্যেষ্ঠ পুত্র যোগ একমাত্র কন্যার যে টাকাটা, অর্থাৎ x মাইনাস 200, এদের যোগফল সমান সমান কত হবে? সমান সমান x, আমরা ব্র্যাকেট ভেঙে পরে যোগ করলে পাবো 2x
মাইনাস 200 টাকা। এই টাকাটা পাবে তাহলে কনিষ্ঠ পুত্র। এখন রামবাবুর মোট যে টাকার পরিমাণ সেটা ছিল 22,108 টাকা। এই ভাগের চেয়ে তারা এই ভাগে পেয়েছে। তাহলে শর্তে সমীকরণটা এইভাবে আমরা লিখব, এই এক্স মানে বড় ছেলে যোগ কন্যা অর্থাৎ এক্স মাইনাস 200 যোগ এবার হলো কি তার ছোট ছেলে বা কনিষ্ঠ পুত্র পেয়েছে 2x মাইনাস 200 সমান সমান হবে 22,108 এভাবে লিখব। তাহলে কি হলো, বা একটা এক্স এই একটা এক্স, দুটো এক্স আর এই দুটো এক্স, মোট হলো 4টে এক্স, তাহলে 4x। এবার মাইনাস 200 আর এই মাইনাস 200, এই মাইনাস 200 মানে মাইনাস 400 আমরা কি করব, বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাব। সমানের বাঁ দিকে ছিল মাইনাস, ডান দিকে গেলে হবে প্লাস, তাহলে হবে 22,108 যোগ হবে 400 সমান সমান লিখতে পারি কত, 400 আর একে 500 মানে 22,508, 22,508 হবে যোগ করলে। এবার বা x সমান 4 এর সঙ্গে x এর সম্পর্ক ছিল গুণে, আমরা 4কে কী করব তাহলে না ডান দিকে নিয়ে গেলে ভাগ করব, অর্থাৎ এই 22,508 ভাজিত 4 সমান সমান কত হবে, 4 5 20 থাকবে 2 25, 4 6 24 থাকবে 1 10, 4 2 8 থাকবে 2 28, 4 7 28 অর্থাৎ 5,627। এটা হলো x। তাহলে x সমান সমান 5,628। তাহলে xটা কে ছিল না, x ছিল জ্যেষ্ঠ পুত্র। তাহলে লিখব কি, অতএব জ্যেষ্ঠ পুত্র পেয়েছেন কত, 5,628 টাকা। আর কন্যা পেয়েছে কত না, তার থেকে 200 টাকা কম হবে, অর্থাৎ এই 5,628 বিয়োগ 200 টাকা সমান কত হবে, তাহলে 5,628 থেকে 200 চলে গেলে হবে 5,428 টাকা। এটা পাবে কন্যা। আর কনিষ্ঠ পুত্র পেয়েছে সমান সমান কত হবে না, ওদের দুজনের যোগফল, অর্থাৎ এই 5,628 যোগ 5,428 যোগ করলে আমরা কি পাচ্ছি না, সমান সমান 8 আর 8 16 6, 2 আর 2 4 একে 5, এবার 4 আর 6 10 0, 5 আর 5 10 আর একে 11, অর্থাৎ 11,056 টাকা। তাহলে কি পেলাম, দেখা গেল যে কনিষ্ঠ পুত্র সে পেল 11,056 টাকা, তার একমাত্র কন্যা পেয়েছে 5,428 টাকা এবং জ্যেষ্ঠ পুত্র পেয়েছে 5,628 টাকা। তো এইভাবে আমরা বীজগণিতের ছাঁচে ফেলে এরও সমাধান করে দিলাম এক্স এর মান বার করে। তো এই হলো আমাদের এই পর্বের পঞ্চম তথা 32 দাগের অঙ্কের সমাধান। এবার চলো আমরা চলে যাব বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো। তো দেখো পরের অঙ্ক, দেখো তাহলে 33-এর প্রশ্ন। এখানে বলা রয়েছে কি না, এখানে বলা আছে 918 টাকা রাম, রমা ও শ্যামকে এরূপে ভাগ করে দাও যে রাম 6 টাকা পেলে রমা 7 টাকা ও শ্যাম 5 টাকা পায়। তাহলে এই তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হচ্ছে
এখানে বলা রয়েছে 6 যোগ 7 যোগ 5 টাকা সমান সমান 7 পাই 12 আর 6 18, তাহলে 18 টাকা। এই 18 টাকা থেকে রাম পাবে কত? 6 টাকা। রাম পায় 6 টাকা, আর রমা পাবে 7 টাকা, আর শ্যাম পাবে 5 টাকা। তার মানে 18 টাকার ভাগে রামের 6 টাকা, রমার 7 টাকা, আর শ্যামের 5 টাকা। এখন ভাগ করতে হবে কত টাকা? 918 টাকা। তাই লিখব কি? অতএব 918 টাকার মধ্যে রাম পাবে কত? প্রথমে আমরা ভাগাহারটা তৈরি করে লিখব কি না, 18 টাকার ভাগে রাম পেয়েছিল ক টাকা? 6 টাকা। 18 টাকার ভাগে রাম পেয়েছিল 6 টাকা, তাহলে 6 এর 18 গুণ দেব আমরা এই 918 দিয়ে, তাহলে 918 কাটাকাটি করলে হবে কত? 5 18 90, 18 একে 18 সমান সমান 6 একে 6, 6 5 30, অর্থাৎ 306 টাকা। তার মানে রাম পাবে 306 টাকা এই 918 টাকার থেকে। এবার 918 টাকা থেকে টাকার মধ্যে রমা পাবে সমান সমান কি? 18 টাকার ভাগে রমা কত পেয়েছে? 7 টাকা। তাহলে 7/18 গুণ 918, একেও ঠিক একই হবে, কেটে নেব, তাহলে হবে 51, গুণ করলে কত হবে? 7 একে 7, 7 5 35, মানে 357 টাকা। 357 টাকা পাবে রমা। এবার এই 918 টাকা থেকে মধ্যে শ্যাম পাবে সমান সমান কত না, 18 টাকার ভাগে শ্যাম পাবে 5 টাকা, তাহলে 5 এর 18 গুণ 918 কাটাকুটি করলে হবে 5 18 90, 18 একে 18, তাহলে 5 একে 5 আর 5 5 হবে 25, অর্থাৎ এখানে 255 টাকা। তাহলে এই 918 টাকার ভাগে রাম পাচ্ছে 306 টাকা, রমা পাচ্ছে 357 টাকা এবং শ্যাম পাবে 255 টাকা। তো এই হলো আমাদের ষষ্ঠতম যে অঙ্ক, তার সমাধান, অর্থাৎ 33-এর দাগের সমাধানও আমরা করে দিলাম। এবার আমরা চলে যাব 34-এর দাগের প্রশ্নের সমাধানে। তো চলো 34-এর প্রশ্ন কি বলছে না, এখন শিবু ও হারুর বয়সের সমষ্টি 50 বৎসর। 10 বৎসর পূর্বে হারুর বয়স শিবুর বয়সের 5 গুণ ছিল। এখন প্রত্যেকের বয়স কত? তাহলে শিবু এবং হারুর বয়সের সমষ্টি 50 বৎসর, এখন 10 বৎসর পূর্বে, তাহলে লিখব 10 বৎসর পূর্বে শিবু এবং হারুর বয়সের সমষ্টি সমান সমান কত হবে না, বর্তমানে হলো তাদের বয়সের সমষ্টি 50 বৎসর, আর তার থেকে বিয়োগ হবে পূর্বে বলেছে কত বৎসর পূর্বে? 10 বৎসর পূর্বে বলা আছে, 10 বৎসর পূর্বে, তাহলে 10 বৎসর পূর্বে দুজনের বয়সই কমবে, 2 গুণ 10 সমান সমান 50 বিয়োগ 20 বৎসর সমান 30 বৎসর। তাহলে 10 বৎসর আগে ওই দুজনের বয়সের সমষ্টি ছিল 30 বৎসর। এখন সেই সময় বলছে কি না, হারুর বয়স ছিল শিবুর বয়সের 5 গুণ। এখানে একটা শর্ত দেওয়া রয়েছে যে সেই 10 বছর পূর্বে হারুর বয়স শিবুর বয়সের 5 গুণ ছিল, শিবুর বয়সে। তাহলে শিবুর বয়স ধরে নিচ্ছি, ধরি শিবুর বয়স
শিবুর বয়স ছিল সমান সমান এক্স বছর, তখন বয়স ছিল এক্স বছর। অতএব হারুর বয়স ছিল সমান কত না, এখানে বলা আছে 5 গুণ, তাহলে 5 ইন্টু এক্স সমান 5x বৎসর। তাহলে 10 বছর পূর্বে তাদের বয়সের একজন শিবুর হলো এক্স আর হারুর হলো 5x, সর্বমোট হলো 30 বছর। তাহলে শর্তে লিখব x প্লাস 5x সমান সমান 30 বা 6x সমান সমান 30 বা x সমান 30/6 সমান 5। তাহলে অতএব x সমান সমান 5। তার মানে এই শিবুর বয়স তখন ছিল কত, 10 বছর পূর্বে ছিল তখন 5 বছর ছিল, এই 5 বছর। তাহলে এখন কি চাইছে, বলছে এখন প্রত্যেকের বয়স কত, তাহলে লিখব অতএব এখন শিবুর বয়স সমান সমান 5 যোগ 10 বৎসর সমান 15 বৎসর। 15 বৎসর হলো শিবুর বয়স। আর হারুর বয়স সমান কত হবে না, হারুর বয়সটা হবে এই 30 বছর, এই 15 বছর পেলাম আমরা। মোট ছিল কত, 10 বছর পূর্বে তাদের ছিল, মানে এখন বর্তমানে মোট বয়সটা বলা ছিল 50, তাহলে 50 থেকে আমরা বিয়োগ দিয়ে দেবো কত না 15 বছর সমান সমান 5 কয় দাও 10, পাই দাও 10, 1 আর 1 2, কয় দাও 5, 3 দাও 5, মানে 35 বছর। তাহলে কি পেলাম না, এখন শিবুর বয়স হলো 15 বছর আর হারুর বয়স হলো 35 বছর। তো এই গেল আমাদের 34 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ 35 দাগের অঙ্কের সমাধানে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো এবার আমরা চলে যাব 35 অঙ্কে। 35 দাগের প্রশ্ন কি রয়েছে, বলছে কোনো সংখ্যাকে 3 দিয়ে গুণ করে গুণফলে 3 যোগ করে সেই যোগফলকে 15 দিয়ে ভাগ করলে ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে এই ধরনের অঙ্ক আমরা শেষ দিক থেকে করে আসব এবং সেই সঙ্গে বিপরীত ক্রমে করে আসব বা বিপরীত সূত্রের প্রয়োগে করব। তো এখানে বলা রয়েছে 3 অপেক্ষা 2 বেশি, তার মানে কিটা, এটা ভাগফল। তাহলে 3 যোগ 2 সমান সমান হলো কত, 5, এটা হবে ভাগফল। এটা হলো ভাগফল সমান সমান হলো তাহলে কত, 3 যোগ 2 সমান 5। এবারে ছিল কি 15 দিয়ে গুণ করলে বলেছিল ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হবে। গুণ করলে আমরা এখানে 15 দিয়ে গুণ করতে বলা ছিল, তা এই ভাগ করলে বলেছে 15 দিয়ে ভাগ করলে ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হবে। তাহলে এখানে ভাগের পরিবর্তে কি করব, আমরা গুণ করব। তাহলে গুণফল বা ভাজ্য এখানে লিখতে পারি। এখানে ভাজ্য বা ভাগ, এখানে ভাজ্য সমান সমান কি হবে না 5 গুণ 15 সমান সমান এই 5-এর সঙ্গে 15 আমরা গুণ করে নেব, তাহলে 5 15 হবে 75। এবার এই 75 যেটা হয়েছিল সেটা কি না 3 যোগ করে হয়েছিল। তাহলে ভাগশেষকে যদি বিয়োগ করে দিই তাহলে আমরা সম্পূর্ণ মানে ভাগশেষ বর্জিত অর্থাৎ বিভাজ্য সংখ্যাযুক্ত একটা ভাজক বা ভাজ্য পাবো। তাহলে ভাগশেষ
বর্জিত ভাজ্য সমান সমান কত হবে না 75 বিয়োগ 3 সমান সমান হবে 72, সেটা হবে 72। এবার বলেছে কি না কোন সংখ্যাকে 3 দিয়ে গুণ করে, তাহলে গুণ ফলে এটা 3 দিয়ে গুণ করে এটা পেয়েছি, তাহলে হবে কি 3 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে অতএব আমরা ভাজকটা বার করব। তাহলে ভাজক সমান সমান কত হবে 72 ভাজিত 3, অর্থাৎ 3 24 হবে 72, এই হবে। এভাবে অঙ্কটা সমাধান করা যায়। আবার অঙ্কটাকে আমরা এভাবেও সমাধান করতে পারি। অনুরূপভাবে আমরা যদি ধরে নিই সংখ্যাটি সমান সমান এক্স, তাহলে শর্তে সরাসরি চলে যাচ্ছে আমরা শর্তে। কি বলেছিল না কোনো সংখ্যাকে 3 দিয়ে গুণ করে, তাহলে সংখ্যাটা ছিল এক্স, তাকে 3 দিয়ে গুণ করে কি বলেছে না গুণফলে 3 যোগ করে, তার সঙ্গে আবার 3 যোগ করে সেই যোগফলকে 15 দিয়ে ভাগ, সেই যোগফলটাকে আবার 15 দিয়ে ভাগ করলে ভাগফলটি 3 অপেক্ষা বেশি হবে। ভাগফল যেটা হবে সেটা 3 অপেক্ষা 2 বেশি, অর্থাৎ 3 যোগ 2 সমান 3 যোগ 2। তাহলে পাচ্ছি কত না পেতাম আমরা এভাবে 3x প্লাস 3/15 সমান 5, বা 3x প্লাস 3 সমান 75, বা 3x সমান 75 মাইনাস 3 সমান 72, বা x সমান কত না 72কে আমরা 3 দিয়ে ভাগ দেবো সমান 24। তাহলে অতএব x সমান 24। তো দুটোভাবেই এই অঙ্কটির সমাধান করা যায়। তাহলে এখানেও পেলাম আমরা ভাজকটা বা যে সংখ্যাটা সেটা হলো কত 24। এখানে ভাজক না লিখে আমরা লিখে দেব সংখ্যা। তাহলে সংখ্যা সমান কত না 24, আর এখানেও x সমান 24। তাহলে অতএব নির্ণীয় সংখ্যা সমান 24। তো এই হলো আমাদের এই পর্বের যে 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তার অষ্টম তথা 35-এর দাগের অঙ্ক আমরা দুটোভাবেই তোমাদের সমাধান করে দিলাম। এক শেষ দিক থেকে বিপরীত ক্রমে অঙ্কটা করে দেখালাম, আর একটা হলো বীজগণিতের নিয়ম অনুসারে এক্স ধরে আমরা এর সমাধান পেলাম। তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 8টি প্রশ্নের সমাধান। এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সমাধান বা কেশবচন্দ্র নাগের এই বইয়ের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি অঙ্ক এরকমভাবেই তুলে ধরা হবে, সমাধান করে দেওয়া হবে। তাই প্রত্যেকের কাছে আবারও বিশেষ আবেদন, প্রত্যেকে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলি সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো, আর সেই সঙ্গে অবশ্যই সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আগামী পর্বে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে।